আজকে একটি কনভারসেশন ফাঁস হয়েছে, এটা কল রেকর্ড ফাঁস হয়েছে তরুণ সংসদ সদস্য হান্নান মাসুদের, যিনি আসলে গণ অভ্যুত্থানের সময় অ্যাক্টিভলি তিনি ছিলেন আন্দোলনে। তার সেই কনভারসেশনে আমরা এমন একটি বিষয় দেখতে পেলাম যেখানে সে স্পেসিফিক বলছে যে এনসিপির একজন নেতা সার্জিস আলমের কথা বলছে, তার উপর কোনোভাবে ভরসা রাখা যায় না। তার সেই আলোচনা থেকে যেটা বাজেটের শব্দ ব্যবহার করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, তিনি বলেছেন তার উপর ভরসা নেই, সে আন্দোলন নস্যাৎ করে দিতে পারে। অনেকেই বলে থাকেন যে কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং গণ অভ্যুত্থানের নেতা আসলে আলাদা, কিন্তু আমরা কোটা সংস্কারের নেতাকেও আমরা কি গণ অভ্যুত্থানের নেতা হিসেবে আমরা দেখছি কিনা বা ট্রিট করা হচ্ছে কিনা, এই ভিডিও নিয়েও বা এই মন্তব্য নিয়েও আমি আপনার কথাটা শুনতে চাই মুজিবুর রহমান মঞ্জু। এরকম আলোচনাগুলো বহুবার আলোচনায় এসেছে যে আন্দোলনের তো আপনি জানেন যে শুরু মাঝখানে আবার নানা রকমের উত্থান পতন ছিল, নানা রকম কার্ভ ছিল, নানা রকমের সংশয় ছিল। 22 তারিখ যখন আপনার আদালত রায় দিল যে কোটা মানে ওই যে আদেশটা তারা আবার বাতিল করলো, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে একটা চাপ তৈরি হলো যে তোমাদের দাবিটা আদায় হয়ে গেছে, সুতরাং এখন দেখবেন। তখন কিন্তু মানুষ মনে করেছিল যে না, আন্দোলন শেষ। ভারতে যেরকম এই যে দেখেন না, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরে আন্দোলন শেষ। তো তখন কিন্তু ছাত্ররা বলেছিল যে আমাদের এই যে আপনি আদালতের রায় দিয়েছেন, কিন্তু তার আগে আমার যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রীদেরকে মারা হয়েছে, সেগুলোর বিচার চাই। এবং আপনি জানেন যে একটা 9 দফা প্রস্তাব, 9 দফা দাবি পেশ করা হয়েছিল এবং 6 জনের পদত্যাগের, মানে উবাইদুল কাদের, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সহ একটা 6 জনের পদত্যাগের দাবিটা পেশ করা হয়েছিল। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আন্দোলনটা হয়েছে কিভাবে। আন্দোলনে আমরা ফ্রন্ট ফেজে দেখতে পাচ্ছি আপনার কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারা লিড করেছে? ফান্ডামেন্টালি লিড করেছে ছাত্র শক্তি নামে একটা সংগঠন, যেটা একসময় যে কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তারা গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে এসেছে ওদের বিরুদ্ধে একটা তাদের দুর্নীতির বিভিন্ন কথাবার্তা বলে। এবং এটাতে যখন সরকার যখন চারিদিকে মারছে, বিএনপিকে মারছে, জামাতকে মারছে, বিএনপিকে অ্যারেস্ট করছে, জামাতের লোকদেরকে অ্যারেস্ট করছে, এই সার্বিক বিষয়ে কিন্তু এই আন্দোলন নানা ফেসে ইনভলভ হয়ে গেছে। এখানে তাদের মধ্যে কিন্তু নানা গ্রুপের আলোচনা। আপনি দেখবেন সেদিন আসিফ মাহমুদ সার্জিস আলম বলেছেন যে আমি তো 5ই আগস্টের আগে মাহফুজ আলমকে দেখি নাই, ওনার সাথে আমার পরিচয় হয় নাই। ঠিক আছে, এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি জেসিন, যে নাহিদ ইসলামকে আপনি কবে থেকে চিনেন, আপনি আসিফ মাহমুদকে কবে থেকে চিনেন, এই নামটা কখন শুনেছেন, আপনি দেখবেন আপনি কিন্তু বলতে পারবেন না যে অনেক আগ থেকে চিনি। তাহলে এরাই তো এত অভ্যুত্থানের ঘটনাটা ঘটিয়েছে। এখন এদের ইন্টারনাল অনেক কনভারসেশন থাকবে। অভ্যুত্থানের ঘটনাটা তারাই ঘটিয়েছে, এভাবে কি আপনি শুধু তারাই ঘটিয়েছে এটা বলবেন নাকি অভ্যুত্থানটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, ছাত্র জনতা তো জয়েন করেছে, শুধুমাত্র তারা কি এটা করলো? তারা তো কোটা সংস্কার আন্দোলন করলো, এবং কোটা সংস্কার আন্দোলন আলটিমেটলি এমন একটা জায়গায় গণ অভ্যুত্থানের রূপ নিল আবু সাইদকে এভাবে হত্যা করার জন্য, আবু সাইদ বুক পেতে দেওয়ার পরে। এভাবে কি আমরা বলতে পারি কিনা, ভাবতে পারি কিনা? বলতে পারবো না কেন? ধরেন আমাকে যদি কেউ বলে যে আপনি 10টায় কোন শোতে যাচ্ছেন, আমি বলি যে জেসিনের শোতে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি এটা এইভাবে না বলে এভাবে বলতে পারি যে গাজী টিভি একটা শোয়ের আয়োজন করেছে, ওখানে অনেকগুলো প্রডিউসার আছে, অনেক ক্যামেরাম্যান আছে, অনেক ভিডিও এডিটর আছে, কাজী জেসিন সেটা উপস্থাপন করে, সেই প্রোগ্রামে যাচ্ছে। না আমি বলছি এটা সত্যি, এটা ফ্যাক্ট, এটা দোনোটাই তো সত্য। ঠিক আছে, তো আপনার কথা দোনোটাই সত্য যে এটা অনেক কিছু ছিল। কথা হচ্ছে শোটা হোস্ট করেছে কে? শোটা যখন ঘোষণাটা দিয়েছে যে 6 আগস্ট না 5ই আগস্ট হবে, ওই যে বলেছে যে আমরা এই ঘোষণাগুলো যারা দিয়েছে তারা হচ্ছে আমাদের ফ্রন্ট ফাইটার, তারা হচ্ছে আমাদের সামনের লোক। শেখ মুজিবুর রহমান তো দেশেও ছিল না, মুক্তিযুদ্ধ তো ওনার নামে মুক্তিযোদ্ধারা করেছে না, সবাই মিলেই তো করেছে। সেখানে শ্রমিকের অবদান ছিল, কৃষকের অবদান ছিল, কিন্তু সবাইকে তো আমরা বীরশ্রেষ্ঠ উপাধি দিই নাই, সবাইকে তো বীর উত্তম উপাধি দেই নাই। কথা হচ্ছে আপনি এই বিতর্ক তুলতেই পারেন, কিন্তু কথা হচ্ছে এই ধরনের আননোন ফেসগুলোই তো এই আন্দোলনটাকে সম্পৃক্ত করেছে। ওদের ভিতরে অনেক ঝামেলা ছিল, অবিশ্বাস ছিল, কেউ জেলে গেছে, কেউ সেখান থেকে নানা ধরনের সংশয় তৈরি হয়েছে, কেউ কেউ বলেছে এরা তো আন্দোলনকে নস্যাৎ করে দেবে, কেউ কেউ বলছে এরা তো হাত মিলিয়ে ফেলছে। এগুলো ছিল, এগুলো থাকে, যে কোনো একটা অভ্যুত্থান আন্দোলনের এই কার্যক্রমগুলো থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন নানা ধরনের কনস্পিরেসি থিওরি কাজ করে। তা আপনি যেই ফোন লিকের কথা বলছেন বা যে কনভারসেশনের কথা বলছেন, এটা কি কোনো কনস্পিরেসি পার্ট বলে মনে হয়? না, নিশ্চয়ই এগুলো সত্য, নিশ্চয়ই এ ধরনের সংশয় ছিল, নিশ্চয়ই একজনের সাথে একজনের ভুল বোঝাবুঝি ছিল, এগুলা প্রত্যেকটা ফরমেশনে, পার্টি ফরমেশনে, মুভমেন্টে থাকে। আমরা যদি
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি তাহলে অবশ্যই এগুলোতে অনেক ত্রুটি বিচ্যুতি দেখতে পারবো। কারণ আমরা যদি অ্যাজ এ হোল দেখি, আপনি দেখবেন অ্যাজ এ হোল দেখলে আপনি দেখবেন যে এখানে বিএনপির শত শত লোক জীবন দিয়েছে, এখানে জামাতের শত শত লোক জীবন দিয়েছে, এখানে দল করে। আমি বলতে চাই যে আপনি শেখ মুজিবুর রহমানের সময় উদাহরণ টানলেন, আমরা তো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আসলে কলকাতায় পালিয়ে গিয়েছিল তারাও এখানে অনেক বড় তারাই মুক্তিযোদ্ধা হয়ে গেল, এবং যারা রিয়েলি ঝুঁকি নিয়ে মাঠে যুদ্ধ করেছে তাদের অনেককে তখন আমরা হাইলাইটেড হতে দেখিনি। সেরকমটা আসলে এই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও হচ্ছে কিনা সে আশঙ্কা থেকে এই প্রশ্নগুলো হওয়াটাই তো স্বাভাবিক না? আপনি একটা জিনিস চিন্তা করবেন, এত বড় একটা ইভেন্ট প্রত্যেকটা দেখবেন, আমি আপনাকে এই জন্য তুলনা করে বুঝাতে চাই 5ই মে, ঠিক আছে, 5ই মেতে একটা আন্দোলন হয়েছিল, ব্যাপক আন্দোলন। এই আন্দোলনটা কিন্তু সরকার মেরে কেটে দমন করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখবেন এই 5ই মের আন্দোলনের জন্য ক্রেডিট কিন্তু কেউ নেয় না। এই আন্দোলনের পিছনে বেগম খালেদা জিয়ার সিরিয়াস অবদান ছিল। আমার বাম পাশে যে ভদ্র মহিলা বসা আছেন, ওনার অবদান ছিল। উনি ওই গভীর রাত্রে 5ই মে উনি 500 লোকের জন্য খাবার পাঠিয়েছেন সেখানে। কিন্তু আপনি দেখবেন পাবলিকলি এটা উনি কখনো ক্লেমও করেন না, উনি কখনো বলেন না যে আমি এদের জন্য খাবার পাঠাইছি। দুইটা কারণে হয়তো বলেন নাই, যে উনি খাবার পাঠাইছেন একটা সৎ নিয়ত থেকে, উনি তো বলার জন্য করেন নাই। আবার এমনও হতে পারে যে উনি যদি এটা বলেন পরে তো আওয়ামী লীগ ধরবে যে এও 5ই মের ঘটনার সাথে জড়িত। আচ্ছা ঠিক আছে, আমার কথা হচ্ছে 5ই মের ঘটনার সাথে 5ই মে যদি সরকারের পতন হতো তাহলে দেখবেন বহু ক্রেডিট বিএনপি জামাতের লোকেরা নিত। বিএনপি জামাতের লোকদের সিরিয়াস লেভেলের এনগেজমেন্ট ছিল, কিন্তু 5ই মে যেহেতু পরাজয় হয়েছে এই জন্য ক্রেডিট কেউ নিবে না। আর 5ই আগস্টে যেহেতু আমরা বিজয়ী হয়েছি, এখন ওই কলকাতা হোক, ঢাকায় হোক, ভারত হোক, সব জায়গা থেকে লোকেরা। আপনি আমি অ্যাডভোকেট পাপি আপনার কাছে শুনি যে গণঅভ্যুত্থানের গণঅভ্যুত্থানে যারা ছিল তাদের অংশগ্রহণ, তারা গণঅভ্যুত্থান নষ্ট করে দিতে পারে, অথচ তাদেরকে বলা হয় গণঅভ্যুত্থানের নেতা। এই আলোচনাটা খুবই অস্বস্তিকর, আপনি কিভাবে দেখেন? আমি একবার স্পষ্ট কথা বলি, 5ই মে নিয়ে যেহেতু মঞ্জু ভাই কথাটা তুললেন, 5ই মেতে বেগম খালেদা জিয়া এবং আমি দুজনই সুটকেস গুছাই গেছিলাম ওখানে রাত্রি থাকবো বলে। বেগম খালেদা জিয়ার কাছে আমি কেন বলছি এবং উনি কেন সুটকেস গুছাই আনছেন এবং উনি অন্যান্য সবাইকে জিজ্ঞাসা করে পজিটিভ কোনো উত্তর উনি পাননি, এইটা নিয়ে আমাকে বাসায় এসে, সেখানে মঞ্জুও প্রেজেন্ট ছিলেন, কারা কারা আমাকে হুমকি দিছে, ধামকি দিছে এবং কথা শুনতে হয়েছে, এটা উনি প্রত্যক্ষদর্শী। আমি স্টেট আজকে ডক্টর অলি আহমেদ সাহেব যে বলেছে 3 জন একত্রিত হলে বিএনপিকে ধ্বংস করে দিবে, ক্ষমতাচ্যুত করে দিবে, আমি স্পষ্ট করে বলতে চাই 1971 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তারপর রাষ্ট্রীয় ক্ষমতায় যখন এসেছেন তখন এই আপনারা দেখেছেন জিয়া রহমানের মৃত্যুর পর শাহ আজিজুর রহমান থেকে শুরু করে, আপনার এই চখা মিয়া থেকে শুরু করে, মশিউর রহমান জাদু মিয়া থেকে শুরু করে, কাজী জাফর থেকে শুরু করে, শাহ মোয়াজ্জেম থেকে শুরু করে, ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শুরু করে, এবং এইবার আপনি ব্যারিস্টার শাহজাহান ওমর থেকে শুরু করে 1/11 যে কনস্পিরেসি, সেই 1/11 কনস্পিরেসিতে অলি আহমেদ, বি চৌধুরী, সেই মান্নান সাহেব, রেদওয়ান সাহেব, আজকে হচ্ছে সেলিম সাহেবরা, কে হচ্ছে ইয়ের সাথে আছে, অলি আহমেদের সাথে আছে। উনি নিজে ডিপ স্টেটের একজন এজেন্ট, বাংলাদেশকে উনি অস্থিতিশীল করতে চান এবং 1/11 যে আসছে ইনাদের ষড়যন্ত্রে আসছে অলি আহমেদ, বি চৌধুরী সাহেবদের, এবং তারা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করারই চেষ্টা করছে এবং হাসিনাকে 8 সালে যে নিয়ে আসছে, নিয়ে এসে যে 25 সাল পর্যন্ত রাখার দায়িত্ব এই বিকল্প ধারা আর এলডিপি আর পিডিবিকে কিন্তু নিতে হবে। এখান থেকে অলি আহমেদ ছাড় পেতে পারে না, ছাড় পেতে পারবে না। আজকে যদি হাসিনার বিচার যথাযথভাবে করতে হয়, তার সাথে 1/11 কুশীলবদের বিচারটা আমি এখানে দাবি করে গেলাম আপনার এইখানে। আর ম্যান্ডেট দিছে জনগণের ম্যান্ডেট না পাওয়ার কারণে আমি ক্ষমতাচ্যুত হতে পারি কি দ্বিতীয়বার ক্ষমতা আসতে না পারি, কিন্তু আমি এর হুমকি, ওর হুমকি আর ডিপ স্টেটের এজেন্ট হিসেবে যাদের নাম উনি বলেন তারা ষড়যন্ত্র করবে আর আমাকে ক্ষমতায় নামায় দিবে বিদেশি শক্তি, এই ধরনের কথা বাংলাদেশের মাটিতে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এটা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি ওনাকে অনুরোধ করব। কারণ এই মাটিতে যারা মুক্তিযুদ্ধ করেছে, এইরকম একটা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে উনি রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চান, এইটা আমার কাছে একবারে শকুনের অট্টহাসি ছাড়া আর কিছু না। এই অট্টহাসি আমি মুক্তিযোদ্ধার প্রজন্মের মেয়ে হিসেবে এটা আমার কাছে প্রত্যাশা না। নিশ্চয়ই বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার প্রজন্মের কাছে এই জিনিসটা কারোর কাছে প্রত্যাশা না। এই জন্য ষড়যন্ত্র বিএনপিকে ভালো না লাগলে অনেক করছেন, আবারও করেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা, রাষ্ট্রের স্থিতিশীলতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের শান্তি, 18 কোটি মানুষের নিরাপত্তা, এগুলো নিয়ে হুমকি ধামকি দিবেন না।
দিতে গেলে ইনাদেরকে আইনের আশ্রয় নেওয়া উচিত বলে আমি মনে করি।